আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা গত ক্লাসে জৈব রসায়নের যে অধ্যায়ের বিক্রিয়াগুলো ছিল, অনুশীলনীর বিক্রিয়া, তাই না? শেষের ছোট, ছোট বিক্রিয়া যেগুলো আমরা ইজিলি করতে পারি সেগুলো সলভ করার চেষ্টা করলাম। এখন আজকে আমরা এই 2nd পার্টেরই ২ টা ম্যাথমেটিক্যাল অধ্যায় আছে, পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন। এখানে অনুশীলনীতে কিছু ম্যাথ আছে যেগুলো আমরা মেডি ম্যাথ হিসেবে ধরতে পারি। অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। সেগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? এরপরে আমরা পরিবেশ রসায়নের সাথে ওই দিকের ফার্স্ট পার্টে আসলে ম্যাথমেটিক্যাল জিনিস কম, গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন আছে। এগুলো একটু একসাথে করে আর একটা ক্লাসে আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আসো আমরা পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন সলভ করি। এবং এটা কিন্তু অনেক বেসিক লেভেলের, তাই না? এখানে কিছু কঠিন জিনিসও আছে, সেগুলো আমি একদম শেষ মুহূর্তে অ্যাভয়েড করে দিব, যে যা নাই তা নাই, ঠিক আছে? এবং যা আছে আমরা ততটুকু পড়ে যাব, ইনশাআল্লাহ আমাদের কমন পড়বে। দেখো, প্রথমে একটা ম্যাথ আছে। আর এই ম্যাথগুলো কই পাবো? ইতিমধ্যে আমরা টেলিগ্রাম গ্রুপ সহ ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে ম্যাথগুলো। আমি 2 দিন আগে ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল, আমরা দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। আজকে ভিডিওর কমেন্ট বক্সে আমরা যে ম্যাথ 10-15টা আমি ছবি দিয়ে রাখবো, ঠিক আছে? স্ক্রিনে শো করতে গেলে একটু ঝামেলা হয়, তোমরা সঠিকভাবে সলভটা দেখতে পারো না। ওকে, প্রথমে যে ম্যাথটা আছে সেটা বলছে যে এসটিপিতে আমি যদি 22.4 লিটার অক্সিজেন প্রস্তুত করতে চাই। কোশ্চেনটা শোনো বা ছবি দেওয়া আছে সেটা একবার দেখো। এসটিপিতে যদি 22.4 লিটার অক্সিজেন প্রস্তুত করতে চাই, তাহলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিতে হবে, ঠিক আছে? শোনো, তাহলে তুমি এটা এক কাজ করো তো, পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দাও। KClO3, তাই না? এটাকে আমরা যদি তাপ দিই তাহলে এখানে কি উৎপাদন হয়? পটাশিয়াম ক্লোরাইড, দেন কি অক্সিজেন। আসো আমরা এখন একটু সমতা সাধন করি। যেমন এখানে 3 আছে, তাই না? তাহলে এখানে একটা 3 দাও, 3 দুগুণ 6 হয়ে গেল, এখানে একটা 2 দাও, এখানে একটা 2 দাও। এই 2 KClO3 এই পুরাটার ভর 245। মেইনলি আসলে KClO3 এটাকে ক্যালকুলেশন করলে আসবে 122.5, এটাকে 2 দিয়ে গুণ করে 245। এখন দেখো এখানে আমরা অক্সিজেন এসটিপি তে কত পাবো? এসটিপি তে পাবো 3 গুণন 22.4 লিটার। ওকে, তাহলে এখন আসো আমরা ক্যালকুলেশন করি যে ঠিক আছে, 3 গুণন 22.4 লিটার অক্সিজেন পাওয়ার জন্য আমার KClO3 কতটুকু দরকার হচ্ছে? 245 গ্রাম। অতএব আমরা লিখলাম 1 গ্রামের জন্য কতটুকু দরকার হচ্ছে? 245 ডিভাইডেড বাই 3 গুণন 22.4। অতএব তোমাকে বলছে 22.4 এর জন্য কত দরকার, তাহলে 22.4 এর জন্য দরকার হচ্ছে 245 গুণন 22.4, এবং নিচে আছে 3 গুণন 22.4। তাহলে 22.4 22.4 কাটা 3 দিয়ে 245 কে, তাই না? ছোটবেলার মতো ভাগ করো, কোনো শর্টকাটের দরকার নেই। যেমন ধরো প্রথমে আমরা লিখতে পারবো 3 আষ্টা কত হয়? 3 আষ্টা 24, 8 হয়ে গেছে। দেন এখানে 5 নিয়ে আসো, ঠিক আছে? এখন 3 এটা কয়বার যাবে? এটা একবারই যাবে, তাহলে 3 1 3। দেন এখানে 2 আছে, দেন তুমি দশমিক দিয়ে সামথিং কিছু আসবে, মানে অ্যান্সার এখানে আসলে কত? 81। তাহলে এই রিলেটেড যে ম্যাথটা থাকবে বা অপশনে 81 রিলেটেড যেটা আছে সেটাই কিন্তু হবে। তাহলে এটা করে দিলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে, বুঝছো? এখানে আমরা তার পরিবর্তে 81.6 এমন কিছু একটা হবে। 81 পর্যন্ত নিয়ে আসলে ইনশাল্লাহ ম্যাথ সলভ। এরপরে দেখো পরের ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। এরপরে যে ম্যাথটা বলা আছে সেটা এসটিপি তে 65 গ্রাম ওজন গ্যাস, এটার আয়তন কত, তাই না? ঠিক আছে, ওজন। তাহলে প্রথমে ওজনের ভরটা একটু জানতে হবে যে এটা এখানে কত আছে। এখানে অক্সিজেনের এমনি পারমাণবিক সংখ্যা 8 16, 3 16, এখানে ওজনের ভর কত? 48 গ্রাম, ঠিক আছে? এখন আমরা এভাবে লিখবো যে এসটিপি তে 48 গ্রাম ওজন ইকুয়াল আসলে কত? 22.4 লিটার, ঠিক আছে? অতএব 1 গ্রামের জন্য কত হবে? 1 গ্রামের জন্য 22.4 ডিভাইডেড বাই আমরা লিখবো 48, এবং এর পরিবর্তে এখানে কত বলছে? এটা কিন্তু সলিউশন নেই, এখানে ম্যাথটাই আমি রাখছি। সেটা বলছে 65 গ্রাম থেকে, তাই না? তাহলে অতএব তুমি লিখে দাও যে হ্যাঁ 65 গ্রাম থেকে কত, তাইলে 65 গুণন 22.4। আমি তোমাকে জাস্ট শুধু ম্যাথগুলো কি ফর্মে নিয়ে আসতে হবে দেখাচ্ছি, তোমরা এই ক্যালকুলেশনগুলো এমনি ইজিলি করতে পারবা। আর তোমাদের যদি ঝামেলা হয় তোমরা 22.4 কে 20 ধরেও করতে পারো, শুধু 22 ধরেও করতে পারো। 65 কে তোমরা 64 বানাই 2 দিয়ে ছোট ছোট কেটে কেটে তোমাদের মতো করে সলভ করতে পারো। আমি সলভটা দেখালাম না, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে প্রসেস দিয়ে লাস্ট লাইনটা নিয়ে আসলাম। আমরা কিন্তু এইভাবে করতে পারি যে তাহলে 65 গ্রামে কত আছে। এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথ, এটা বলছে 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিড সমান কত? সরি, এর আগে যে ম্যাথটা ছিল সেটা 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে এসটিপি তে কতটুকু কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তাহলে তোমাকে অবশ্যই ক্যালসিয়াম কার্বনেটের সংকেতটা জানতে হবে। এই যে এটা ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এটাকে আমরা যদি তাপ দিই তাহলে এখানে তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড, এবং তার সাথে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড, তাই না? ক্যালসিয়াম কার্বনেট, এটার ভর 100, ক্যালসিয়াম অক্সাইড এটার 56, এটার কত? 44 গ্রাম, অথবা আমরা লিখবো 22.4 লিটার, ঠিক আছে? দেখো তো 100 গ্রাম থেকে আমরা পাবো 44 গ্রাম অথবা 22.4 লিটার। তুমি এমনিতেই চিন্তা করো তো, তাহলে 50 থেকে কি সবকিছু অর্ধেক অর্ধেক পাওয়া যাবে না? এখানে 22 গ্রাম অথবা 11.2 লিটার, তাহলে ওইটাই অ্যান্সার। এরপর দেখো বলছে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে 17 লিটার অক্সিজেন পাওয়া যায়। তাহলে প্রথমে আমি যে ম্যাথটা করছিলাম সেটার ফর্মে তুমি যদি নিয়ে আসো তাইলে কিন্তু হয়ে যাবে। এরপরে বলছে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা কত। দেখো আমরা এইভাবে চিন্তা করি, কার্বন ডাই অক্সাইড এটার ভর আসলে কত? এটার ভর কি 44 গ্রাম না? তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি হ্যাঁ যে 44 গ্রামে অণুর সংখ্যা আছে 6.0
023 গুণন 10⁻23t, অতএব একে কত এবং হচ্ছে কত গ্রামে বলছে, এখানে বলছে হচ্ছে তোমার 5 গ্রামে। তাহলে আমরা একটা ডিরেক্ট লিখে দিই যে 5 গ্রামে কত হবে। তাহলে 5 গ্রামে হবে হচ্ছে 5 গুণন 6.023, আমি 6 লিখলাম শুধু, 10⁻23 এবং নিচে কত আছে, নিচে আছে হচ্ছে 44। দেন তুমি আর একটু সহজ করে নিতে পারো, 5 6 কত 30 গুণন 10⁻23 ডিভাইডেড বাই আসলে কত 44, তাই না? তাহলে দেখো 15 দুগুণ 30, এরপরে হচ্ছে 22 দুগুণ 44। দেন তুমি 15 আর 22 ছোট ছোট করে একটু ক্যালকুলেশন করে করতে পারো, কোনো সমস্যা নাই। তোমার মতো করে তুমি ক্যালকুলেশন করবে, যেমন হচ্ছে 22 কে 15 দিয়ে ভাগ দাও বা 30 কে 44 দিয়ে ভাগ দাও, একটু দশমিক রিলেটেড আসবে, তাই না? এভাবে তোমরা একটু তোমাদের মতো করে নিবা, কোনো সমস্যা নেই। এবং আশা করি তোমরা পারো, তোমরা ক্যালকুলেশনটা পারো, বাট তোমরা আসলে হচ্ছে এই যে ম্যাথটাই ফর্মে নিয়ে আসতে পারো না, এটাই হলো সমস্যা। এরপরে যে বিখ্যাত ম্যাথ, সেটা হচ্ছে 10% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত, ঠিক আছে? 10% সোডিয়াম কার্বনেট, দেখো ম্যাথটা আমি একটু লিখি, 10% সোডিয়াম কার্বনেট। ওকে, 10% সোডিয়াম কার্বনেট, এটা দ্বারা কি বুঝতে জানো? ভর চাইছে ডাব্লিউ, আমরা ভরের সূত্র জানি, ডাব্লিউ ইকুয়াল টু এসএমভি ডিভাইডেড বাই 1000। ভর কি চাইছে আসলে? না, এখানে ভর চাই, এখানে চাইছে হচ্ছে মোলারিটি কত। তাহলে মোলারিটি সূত্র আমরা জানি হচ্ছে এস ইকুয়াল টু 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি। দেখো 10% সোডিয়াম কার্বনেট, তাই না? তাহলে আমরা বুঝবো 100 মিলিতে কত গ্রাম আছে, 10 গ্রাম আছে। ওকে, তাহলে 1000, এরপরে ডাব্লিউ, ডাব্লিউ এর মান কত? ডাব্লিউ এর মান হচ্ছে 100 তে আছে 10, এম এর মান সোডিয়াম কার্বনেট মুখস্থ রাখবে 106 গুণন এখানে তোমার হবে হচ্ছে কি ভি চাইছে, তাই না? তাহলে হচ্ছে 100, দেখো কাটাকাটি করে শূন্য গেল, শূন্য গেল, শূন্য গেল, শূন্য গেল। তাহলে এখানে যেটা আসছে সেটা হচ্ছে 100 ডিভাইডেড বাই 106। দেখো তো 100 বাই 100 থাকলে ইয়ন হইতো না, বাট 100 নিচে কি 106, তার মানে 0.9 রিলেটেড কিছু একটা হবে, 0. তাহলে এখানে आंसर হবে হচ্ছে 943। তাহলে এটা তোমরা দিয়ে দিলে কিন্তু হবে, অপশনও দেখবা 0.94 দিয়ে একটা অপশনই থাকবে আশা করি। এরপরে দেখো এই রিলেটেডই অনেক ম্যাথ আছে, যেমন পরেরটা যেটা বলছে, এখানে কি বলছে, 100 মিলি 0.1 মোল সোডিয়াম কার্বনেটে কতটুকু সোডিয়াম কার্বনেট বিদ্যমান। দেখো কোশ্চেনটা হচ্ছে এরকম, 100 মিলি আছে, 0.1 মোল সোডিয়াম কার্বনেট আছে, দেন এখানে বলছে কতটুকু আছে, বুঝছো? আয়তনের কত, আয়তন তো 100 মিলি বলে দিছে, ঘনমাত্রা বলে দিছে, কি বের করতে হবে? ডাব্লিউ। তাহলে আমরা সূত্র লিখবো ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড বাই 1000, ঠিক আছে? তাহলে এস এর মান লেখো 0.1, এম এর মান লেখো 106, ভি এর মান লেখো 100, নিচে কত আছে? নিচে আছে হচ্ছে 1000, শূন্য কাটা শূন্য কাটা শূন্য কাটা শূন্য কাটা। ওকে, তাহলে উপরে কত থাকতেছে? উপরে থাকতেছে হচ্ছে 10.6, তাকে আবার কি 10 দিয়ে ভাগ, তাহলে आंसर কত? 1.07। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা ইজিলি করতে পারবো। ওকে, এরপরে যেটা বলছে 0.1 মোল সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো। শোনো, পিপিএম এর একটা ইউনিভার্সাল সূত্র আছে, এটা তোমরা অনেকে জানো না, তোমরা জাস্ট শুধু বইয়েরটা জানো, বুঝছো? পিপিএম এর ইউনিভার্সাল সূত্র কি? পিপিএম এর ইউনিভার্সাল সূত্র হচ্ছে, প্রথমে লিখবা মোলারিটি, এরপরে লিখবা হচ্ছে আণবিক ভর, এরপরে লিখবা হচ্ছে 1000। এখন বলছে আমাকে 0.1 মোল সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? তাহলে দেখো এখানে সবকিছু দেওয়া আছে, 0.1 মোল, তাহলে মোলারিটি কত? 0.1। এরপরে এম, এম এর মান কত দেওয়া আছে? এম এর মান 106, ঠিক আছে? কিভাবে এম এর মান পাইলাম? সোডিয়াম কার্বনের উপর 106, দেন তার সাথে কত? 1000। ওকে, এই যে 0.1 এর কারণে একটা শূন্য চলে যাবে, ঠিক আছে? তাহলে এখানে থাকবে হচ্ছে 106 গুণন 100, তার মানে এটার आंसर হবে হচ্ছে 106 12 ppm। জিনিসটা বুঝতে পারছো? ওকে, এরপরে আসো আমরা একটু পরের ম্যাথটা করি। এরপরে পিপিএম এরটাই আছে, এখানে বলছে হচ্ছে 0.25 মোল সালফিউরিক অ্যাসিড বা 0.25 এম সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত। দেখো অ্যানসারটা আমরা লিখি 0.25, দেন বলছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? এর সাথে চাইছে এটার ঘনমাত্রা কোন এককে চাইতে হবে? পিপিএম এককে। তাহলে আসো আমরা সূত্রটা লিখি, পিপিএম ইকুয়াল টু আমরা লিখবো একইভাবে মোলারিটি, এরপরে গুণন আণবিক ভর গুণন কত? 1000। ওকে, এখানে মোলারিটি দেওয়া ছিল 0.25, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর দেওয়া ছিল 98, দেন এর সাথে কত ছিল? 1 2 3 1000। ওকে, এরপরে 0.25 কে আমরা লিখবো হচ্ছে 1/4 গুণন হচ্ছে 98 গুণন কত? 1000। শোনো, এখন 4 দিয়ে 98 কে, তাই না? এটা কিন্তু একটা ঝামেলা, দেখো কিভাবে করবা। 4 এখানে হচ্ছে 98, দেখো 4 এটা দুইবার যাবে, 4 দুগুণ কত হবে? 4 দুগুণ 8, এখানে কত থাকবে? 18। এখন দেখো এখানে কাজ করো, আমরা 4 যদি 4 বার দিই তাহলে 4 4 কত হয়? 4 4 16 হয়, এখানে 6 আছে কত? হলে 8 2, এখানে একটা শূন্য নিয়ে আসো, এখানে একটা দশমিক নিয়ে আসো, তাহলে 4 5 কত হবে? 20। তাহলে आंसर কিন্তু 24.5, ঠিক আছে? এখন দেখো 24.5 তার সাথে 1000 মানে 10 টু দি পাওয়ার 3 ppm, তাহলে এটা কি বলা যায়? 24500 ppm, অবশ্যই 24500 ppm। তাহলে এই ম্যাথগুলো কিন্তু আমাদেরকে দিতে পারে। এরপরে যেটা বলছে কপার 2+, কপার 2+ এর একটা ঘনমাত্রা দেওয়া ছিল, দেন তারপরে কি বলছে? পিপিএম বের করো। দেখো এখানে বলছে 3 গুণন 10 টু দি পাওয়ার -4 মোলার কপার 2+ এর ঘনমাত্রা পিপিএম এককে কত হবে? দেখো আমরা লিখি 3 গুণন 10 টু দি পাওয়ার -4 মোলার কপার 2+, ঠিক আছে? এটার ঘনমাত্রা পিপিএম এককে কত? তাহলে এই যে একই হিসাব, পিপিএম ইকুয়াল টু আমরা কি লিখবো? মোলারিটি, মোলারিটি কত? 3 গুণন 10 টু দি পাওয়ার -4, আণবিক ভর, কপারের ভর হচ্ছে 63.5 গুণন এর সাথে কত হবে? 1000 হবে। তুমি 63 যদি ঝামেলা হয় তুমি 60 দিয়ে করো, কোনো সমস্যা নাই, বুঝছো? দেন 3 দিয়ে তুমি ভাগ দিয়ে তুমি তোমার মতো ক্যালকুলেশন করে দাও, যা आंसर আসবে তাই আসবে, এটার ক্যালকুলেশন দেখালাম না। এরপরে বিখ্যাত একটা ম্যাথ বলছে, এই বিখ্যাত ম্যাথ হচ্ছে এরকম যে 5% ডাব্লিউ ডিভাইডেড বাই ভি
সোডিয়াম হাইড্রোক্সাইড এটার ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। শোনো, 5% W/V আমরা এটা দ্বারা বোঝাবো হচ্ছে 100 মিলিলিটার আয়তনে, ঠিক আছে, 100 মিলিলিটার আয়তনে 5 গ্রাম কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। কি চাইছে এখানে? মোলার ঘনমাত্রা চাইছে। দেখো তাহলে আমি এক কাজ করি, ডিরেক্ট সূত্র লিখি। এটা দুই ভাবে করা যায়, বড় করে ছোট করে। আমি ছোট করে করব, S = 1000 W/MV। দেখো আমার সবকিছুই আছে। আমরা কি আছে, 100 মিলিতে কতখানি আছে, 5 আছে। 100 মিলিতে কত আছে, 5 আছে। তার মানে দেখো 100 এর মধ্যে কত দিয়ে দাও, 100 এর মধ্যে 5 দিয়ে দাও। ওকে, এরপরে এম এর মান কত, এম এর মান হচ্ছে 40, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 100। এখন দেখো ক্যালকুলেশন করো, শূন্য কাটা শূন্য কাটা শূন্য কাটা শূন্য কাটা। ওকে, ঠিক আছে, এখানে একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা। 5/4, 5/4 মানে হবে হচ্ছে তোমার 1.25। তাহলে এটার ঘনমাত্রা কত, 1.25 মোল। সম্ভবত 1.25 হবে, ভুল গেলে তোমাদের ক্যালকুলেটর মতো। এরপরে দেখো পরের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এখানে ওই একই গ্রাম, সরি ওটা লাগবে না। 15 নম্বর দেখো বলছে একটি রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার হলে মিলিগ্রাম পার ডেসিলিটারে কত। শোনো, একটা ইউনিভার্সাল শর্টকাট, সেটা হচ্ছে এটা একবার মেডিকেল ডেন্টালে আসছিল অনেক আগে, ছোটবেলায় বলতে আসলে মেবি 15, 16, 17, 18 এই সময় করে একটা। তোমাকে যদি মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার বলে তাহলে তুমি কি করবা, 18 দিয়ে গুণ করবা। আর যদি মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটারে বলে তাহলে তুমি কি করবা, 18 দিয়ে ভাগ করবা। ঠিক আছে, মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার 18 দিয়ে গুণ, মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটার 18 দিয়ে কি হবে, ভাগ হবে। এরপরে আরো একটা ম্যাথ, সেটা হচ্ছে বলছে 10 মিলিলিটার 0.1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে পূর্ণ প্রশমিত করতে কত মিলিলিটার 0.1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রয়োজন। এটাও অম্লক্ষার প্রশমনের একটা সূত্র। এটা সূত্রটা আসলে এরকম যে ওই জানা পড়ছি না, VASA গুণন হচ্ছে ক্ষারের মোল সংখ্যা দিয়ে ভাগ গুণন। এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে VBSB গুণন অম্লের মোল সংখ্যা দিয়ে গুণন। তাহলে সূত্রটা হচ্ছে মানে বিক্রিয়াটা এরকম হবে আসলে, সোডিয়াম কার্বনেট তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা যদি বিক্রিয়া করি, বিক্রিয়া করলে আসবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং তার সাথে কি তৈরি হবে, পানি তৈরি হবে। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করতে চাই, এখানে আমাদের একটা 2 দিতে হবে, তার সাথে আমাদের এখানে একটা 2 দিতে হবে। তো দেন আমরা ম্যাথটা আসলে যেটা পাবো যে আমাকে আসলে আইডেন্টিফাই করতে হবে কি এখানে হচ্ছে সোডিয়াম কার্বনেটের ভি লাগবে। ঠিক আছে, তার মানে আসলে কি VB = হট। তাহলে দেখো VB = আমরা যেটা লিখতে পারি যে SAVA তার সাথে হচ্ছে বি গুণন এবং এখানে থাকবে হচ্ছে SB তার সাথে কত, A গুণন। এখন দেখো SAV এর মান বের করো, SAV এর মান হচ্ছে 10 গুণন 0.1। তাহলে আমরা লিখে দিলাম 10 গুণন 0.1 গুণন বি ক্ষারকের আগে কোনো মূল সংখ্যা নাই 1। এরপরে দেখো SBVA, SB এর মান ছিল হচ্ছে 0.1, VA এটার মান ছিল 2। তাহলে 10/2 এটা হচ্ছে 5 মিলিলিটার দরকার। এটা করলেই কিন্তু আমাদের ম্যাথটা ইনশাআল্লাহ হয়ে যাবে। সম্ভবত আমাদের হচ্ছে পরিমাণগত রসায়নের ম্যাথগুলো শেষ। হ্যাঁ, পরিমাণগত ম্যাথগুলো শেষ, একটা শুধু ছোট্ট আছে। এখানে বলছে 10 লিটার মিথেন গ্যাসের অণু সংখ্যা কত। ওকে, বলো তো মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত হচ্ছে CH4, তাই না? এখানে কত ভর আছে, এখানে কার্বন চার্জ 12, 12 আর 4 কত 16। তাহলে আমরা লিখবো 16 গ্রাম মিথেন। ঠিক আছে, 16 গ্রাম মিথেনের অণু সংখ্যা কত, 16 গ্রাম মিথেন অণু সংখ্যা 6.023 গুণন 10⁻23 টি। এরপরে কত গ্রামে চাইছে হচ্ছে 10। ওকে, এখানে একটু ভুল হইলো, সেটা হচ্ছে এখানে আসলে আমাদের লিটার থেকে বের করতে বলছে, বুঝছো? তাহলে 16 গ্রাম মানেই কত, 22.4 না? তাহলে আমরা লিখবো 22.4 লিটার। এখানে কত আছে, এইখানে আসলে 6.023 গুণন 10⁻23 তাহলে অতএব 10 লিটারে কত, তাহলে 10 লিটারে আছে হচ্ছে 10 গুণন 6.023 গুণন 10⁻23 ডিভাইডেড বাই এখানে কত হবে 22.4। দেন এটা তোমরা স্বাভাবিক ক্যালকুলেশন করলেই ইনশাআল্লাহ অ্যান্সারটা চলে আসবে। এরপরে আমরা প্রবেশ করবো হচ্ছে তড়িৎ রসায়নে। তড়িৎ রসায়নে একটা ম্যাথ তোমাদের এত বেশি কনফিউজ করে যে তোমাদের হচ্ছে মাথা কাল্লা নষ্ট হয়ে যায়। শোনো, ওটার আগে আমি ছোট্ট একটা থিওরি দিয়ে দিচ্ছি। যেমন ধরো আমি তোমাকে বললাম আমরা হচ্ছে ওই অ্যানোডে কি করবো, জিঙ্ক জমা করব। দেখো তো জিঙ্ক এটার চার্জ কত, জিঙ্ক 2+ না? তাহলে আমি যদি 1 মোল জিঙ্কে জমা করতে চাই, যত গুলা হচ্ছে চার্জ থাকবে ততগুলা বিদ্যুৎ লাগবে বা ফ্যারাডে লাগবে, 2 ফ্যারাডে। ঠিক আছে, আবার ধরো তুমি যদি 1 মোল সিলভারকে জমা করতে চাও, দেখো তো 1 মোল সিলভারকে জমা করার জন্য কত ফ্যারাডে লাগে, 1 ফ্যারাডে। তার মানে দেখো তো খরচ কোথায় বেশি হচ্ছে, জিঙ্কে না? দেখো আমি যদি সমপরিমাণ জিঙ্ক সমপরিমাণ সিলভার জমা করতে চাই, আমার আসলে কারেন্ট বা হচ্ছে বিদ্যুৎ বা তোমার হচ্ছে চার্জ যেটাই বলো কার বেশি লাগে, তোমার কিন্তু জিঙ্কের ক্ষেত্রে। ঠিক একইভাবে আমি যদি সমপরিমাণ অ্যালুমিনিয়াম জমা করতে চাই তাহলে আমার কিন্তু লাগবে হলো 3 ফ্যারাডে, তাই না? এখন কোশ্চেনটা এভাবে আসে, 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করার জন্য কত ফ্যারাডে বিদ্যুৎ লাগে? তাহলে দেখো তো এই অ্যালুমিনিয়ামের 1 গ্রাম মানেই কি, মানে 1 মোল মানেই কি আসলে 27 গ্রাম না? তাহলে 27 গ্রামের জন্য কত লাগবে, 3 ফ্যারাডে। আবার পরীক্ষায় কোশ্চেনটা ঘুরায় আসে 1 ফ্যারাডে অ্যালুমিনিয়ামের জন্য, মানে 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কতটুকু অ্যালুমিনিয়াম। তোমরা তো সেই খুশি, ও 1 বলছে অ্যালুমিনিয়াম তার মানে কত, 3 ফ্যারাডে। এরকম একটা উল্টাপাল্টা হয়ে যায়। বা অ্যালুমিনিয়াম কত, 27 না? 1 ফ্যারাডে দিয়ে কত হবে, 1 ফ্যারাডে দেখো 3 ফ্যারাডে দিয়ে হয় কত, 1 মোল বা 27 গ্রাম। তাহলে 1 ফ্যারাডে দিয়ে কত হবে, 27/3, তার মানে কি 9। এখন অপশনে একটা আছে, সেটা হচ্ছে
এক ফ্যারাডে বিদ্যুৎ দিয়ে আমরা কাকে বেশি জমা করতে পারবো। তুমি এখানে একটু খেয়াল করো তো, এই কয়টার মধ্যে আমি বললাম যে এক ফ্যারাডে বিদ্যুৎ দিয়ে তুমি কাকে বেশি জমা করবা। দেখো, অ্যালুমিনিয়াম এইটার 1 মোলকে জমা করার লাগে 3 ফ্যারাডে, সিলভার এটার 1 মোলকে জমা করার জন্য লাগে 1 ফ্যারাডে, জিঙ্ক এটার 1 মোলকে জমা করার জন্য লাগে 2 ফ্যারাডে। তুমি কি একটা জিনিস খেয়াল করতেছো এখানে ইফিসিয়েন্সি কার বেশি? আমি কিন্তু সিলভারের ক্ষেত্রে 1 ফ্যারাডে দিয়েই 1 মোল জমা করতে পারতেছি, বাট জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম এদের ক্ষেত্রে কি আমি 1 মোল জমা করার জন্য 1 ফ্যারাডে লাগাইতে পারতেছি না। তাহলে এখানে ইফিসিয়েন্সি কার বেশি? সিলভারের ক্ষেত্রে বেশি। তাহলে দেন ঠিক একইভাবে একটা ম্যাথ এখানে আছে, যে ম্যাথ বা কনসেপ্ট, সেটা হচ্ছে 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা নিচের কোন ধাতুর আয়ন ক্যাথোডে বেশি জমা করা যাবে। তুমি মনে রাখবে ক্যাথোডে জমা হয়, অ্যানোডে কি হয়? দ্রবীভূত হয়। এখানে অপশনে ছিল জিঙ্ক। ঠিক আছে, জিঙ্কে আমরা হচ্ছে 1 মোল জমা করার জন্য কত ফ্যারাডে লাগে? 2 ফ্যারাডে। অ্যালুমিনিয়ামকে কত লাগে? 3 ফ্যারাডে। পটাশিয়ামকে কত লাগে? 1 ফ্যারাডে। ক্যালসিয়ামকে কত লাগে? 2 ফ্যারাডে। তাহলে আমার এখানে মানে সমপরিমাণ জমা করার জন্য মানে বিদ্যুৎ কোথায় কম লাগতেছে? পটাশিয়ামে। তার মানে কি আমি হচ্ছে পটাশিয়ামে বেশি জমা করতে পারবো, এরকম একটা ব্যাপার। দেন এরপরে 2 নম্বর বলছে যে ক্যাথোডে 1 মোল কপার জমা করার জন্য কতটুকু বিদ্যুৎ লাগবে। শোনো, এই ধরনের ম্যাথ আসলে আসবে না। এই ধরনের ম্যাথ হচ্ছে W = ZIT দিয়ে, বুঝছো? দেন Z এর মানটা লাগে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান লাগে, এটা করা আমাদের জন্য কষ্টকর হয়। এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথ, সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ 30 সেকেন্ড ধরে যদি চালাই তাহলে চার্জের মান কত? দেখো তো, আমরা চলতড়িৎ বা এই চলতড়িৎ রসায়ন যেটাই বলো পড়ে আসছো না, I = Q/T, অর্থাৎ চার্জ প্রবাহের হারকে আমরা আসলে কি বলি? তড়িৎ প্রবাহ। এখন Q = আবার কি লেখা যায়? IT। এখানে I এর মানও দেওয়া আছে, T এর মানও দেওয়া আছে। এখানে I এর মান দেওয়া আছে হচ্ছে 5, দেন T এর মান দেওয়া আছে হচ্ছে 30। তাহলে 3 5 কত হবে? 3 5 15, অর্থাৎ 150 কুলম্ব। এটা মনে রাখলে হবে। ঠিক আছে, এরপরে বলছে যে ক্রোমিয়াম সালফেট দ্রবণে 3 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহ করলে কতটুকু ক্রোমিয়াম জমা হবে। দেখো, এখন আমরা ক্রোমিয়াম সালফেটকে আয়নিত করব। ঠিক আছে, মানে ক্রোমিয়াম জমার কথা বলছে, সালফেট নিয়ে কোনো ঝামেলা নাই। তুমি একটু চিন্তা করো তো, আমরা যদি হচ্ছে ঠিক আছে আমি আগে লিখি ক্রোমিয়াম সালফেট, তাই না? তাহলে দেখো Cr2 আমরা লিখতে পারি SO4 3। তাহলে এখান থেকে এটাকে যদি আমি আয়নিত করে দিই তাহলে যেটা লেখা যাবে সেটা হচ্ছে 2Cr3+, ঠিক আছে, প্লাস SO4 2 মাইনাস এখানে একটা 3। অত কাহিনী নেই। তুমি এমনিতে দেখো তো, আমরা একটা ক্রোমিয়ামকে যদি জমা করতে চাই কয় ফ্যারাডে লাগবে? 3 ফ্যারাডে। এটাই বলছে যে আমরা যদি ক্রোমিয়ামের মধ্যে 3 ফ্যারাডে বিদ্যুৎ দিই তাহলে কতটুকু জমা হবে? ওই যে ক্রোমিয়ামের যা ভর, ঠিক আছে, ক্রোমিয়ামের ভর সম্ভবত 52 পয়েন্ট সামথিং বা হইতে পারে, ওই অতটুকুই জমা হবে। কারণ আমরা 3 ফ্যারাডে ক্রোমিয়াম, মানে 3 ফ্যারাডে দিয়ে তো আসলে 1 মোলই চাই, তাই না? যদি বলতো 1 ফ্যারাডে তাহলে ক্রোমিয়ামের ভরকে আমি কি দিয়ে ভাগ দিতাম? 3 দিয়ে ভাগ দিতাম। ওকে, এরপরে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে জিঙ্ক এবং সিলভার দুজনের হচ্ছে জারণ বিজারণ বিভব দেওয়া আছে। ওকে, তাহলে দেখো আমরা ম্যাথটা যেভাবে করতে পারি সেটা হচ্ছে জিঙ্ক এবং সিলভার এর জারণ বিভব হচ্ছে 0.76 ভোল্ট এবং সিলভারের ক্ষেত্রে হচ্ছে -0.80 ভোল্ট। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, বলছে জিঙ্কের জারণ বিভব। ঠিক আছে, আমি লিখলাম জিঙ্কের কি বিভব? জিঙ্কের জারণ বিভবের মান দেওয়া আছে হচ্ছে 0.76 ভোল্ট। এরপরে সিলভার, এইটারও তোমার জারণ বিভব, এটার মান দেওয়া আছে হলো -0.80 ভোল্ট। বাট আসলে জিঙ্কের হয় কি জারণ না, তাহলে জিঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। বাট সিলভারের দেওয়া আছে বিজারণ বিভব, বাট সিলভারের আলটিমেটলি হয় কি? সিলভারের আলটিমেটলি হয় হচ্ছে বিজারণ। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 0.80। এবং এটার E0 সেল বের করার সিস্টেম হচ্ছে আমরা লিখবো হচ্ছে ই দিয়ে অ্যানোড জারণ। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম হচ্ছে অ্যানোডের ক্ষেত্রে কি হবে? জারণ, অর্থাৎ অক্সিডেশন। প্লাস দিয়ে আমরা লিখবো হচ্ছে ক্যাথোড বিজারণ। তাহলে ক্যাথোড আমি লিখলাম হচ্ছে রিডক্স। তাহলে দেখো ক্যাথোড বিজারণ দেওয়া আছে, এটাও দেওয়া আছে। তাহলে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে? 0.76 যোগ 0. তোমার হচ্ছে 80। এটা তুমি স্বাভাবিকভাবে এইভাবে ক্যালকুলেশন করো। 80 দেন হচ্ছে 70 শূন্য, তারপরে 8 সাথে কত হয়? 15, তার মানে 1.50 ভোল্ট। এটা 76 ছিল, তাহলে এটা 76 করে দাও, তাহলে এটা কত হবে? 1.56 হবে। তাহলে 1.56 ভোল্ট। এভাবেই কিন্তু আমরা ম্যাথগুলো করতে পারি। ইনশাল্লাহ এতটুকু ম্যাথ করলেই আমাদের হয়ে যাবে, আমাদের হচ্ছে আর কোনো কিছু করতে হবে না। যদি আসে এখান থেকে আসবে, এবং তোমরা যদি ভুল করো এখান থেকেই ভুল করবে, বুঝছো? সঠিক করলে এখান থেকে, ভুল করলে এখান থেকে। কঠিন ম্যাথ আসবে না। মেডিকেলে এখন পর্যন্ত আসার রেকর্ড নাই, 2-1টা এক্সেপশন। এখন এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, সেটা নিয়ে আমাদের কখনোই প্যারা খাওয়া যাবে না। ঠিক আছে, ওকে। এরপরে আমরা ওইটাকে কি বলে, গুণগত রসায়ন, ওইখান থেকে ছোটখাটো কিছু ম্যাথ আছে, খুবই কম, খুবই কম, মানে খুবই কম থাকলে অনেক বড় বড় থাকে, যেগুলো আসলে তোমার ক্যালকুলেটর ছাড়া করা যায় না, বুঝছো? আর পরিমাণগত রসায়ন, এটা তো আজকে আমরা করলামই। দেন পরিবেশ রসায়ন, পরিবেশ রসায়নের ম্যাথ নাই এখানে। তোমাকে একটু অনুবন্ধী অম্লক্ষারক আমরা যদি শেখাই দিই, প্লাস কিছু বয়েল চার্চের সূত্র শেখাই দিই, আশা করি তোমরা একটা ভালো কিছু করতে পারবা। এবং এরপরে হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন থেকে কোনো ম্যাথ থাকে না, ছোটখাটো দুই একটা পিএইচ এর ম্যাথ থাকে। পিএইচ এর ওই লক টকের হাবিজাবির কোনো মান মুখস্থ করার দরকার নেই, কখনো আসবেও না। দুই একটা যদি পারো অনুশীলনের ম্যাথ ডিরেক্ট মুখস্থ করো। আর এর সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে আর কি আছে, এতটুকু বললেই কিন্তু আমাদের ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। আরো যদি ছোটখাটো দুই একটা ট্রিক্স লাগে তোমাদেরকে আমরা ইনশাল্লাহ এটা দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ সবার জন্য থাকবে শুভকামনা। আর আমাদের স্বপ্ন যে প্রতিটা ধাপ তো হবে অবশ্যই পরবর্তী ধাপে অনুপ্রেরণা, তাহলে এটা পড়াশোনায় একটা মোটিভেশন আসবে। ধন্যবাদ সবাইকে।